ওয়েল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের পরিবেশ রসায়নের একটা পার্ট বাকি ছিল। একটা পার্ট আমরা এখনই শেষ করে দিব ইনশাল্লাহ। মানে এটা দুইটা পার্টে হবে, আজকের ভিতরেই শেষ হয়ে যাবে পরিবেশ রসায়ন আমাদের। দেন মানে হচ্ছে গিয়ে যতগুলা ক্লাস ছিল কোর্সের সবগুলোই শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো পরিবেশ রসায়ন আমরা পড়তেছিলাম, আমরা পরিবেশ রসায়ন শেষ থেকে স্টার্ট করছি, মানে নাইট্রোজেন ফিক্সেশন থেকে স্টার্ট করছি। অ্যান্ড আমাদের এগুলো শেষে বাকি আছে কি একটু দেখেন। আমরা বিওডি সিওডি পর্যন্ত পড়ছিলাম। এরপরে পরিবেশ দূষণ, প্রাকৃতিক যে দূষণগুলো হয়, মানে ভারী ধাতুর প্রভাবে পরিবেশের যে দূষণগুলো হয়, ওইখান থেকে আসলে প্রচুর পরিমাণে মেডিকেল ভর্তি পরীক্ষা আর কৃষি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, ইভেন ঢাকা ভার্সিটিতেও প্রশ্ন আসে। আমরা সবগুলা আজকে সলভ করব, অ্যান্ড সবগুলা শেষ করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আসলে সবার আগে মনোযোগ দিন, পানির প্রাকৃতিক দূষণ। প্রথম প্রথম দূষণটা হচ্ছে আর্সেনিক দূষণ। মনোযোগ দেওয়ার বিষয় হচ্ছে উপরে যতগুলো আকরিক আছে, ভালো করে দেখেন যতগুলো আকরিক আছে আমরা একটু দেখব। এই যে নিকেলাইট, নিকেল গ্লাস, অরপিমেন্ট, রিয়েল গার, কোবাল্টাইট, আর্সেনোপাইরাইটস, আর্সেনোলাইট, এগুলো একটাও মনে রাখার দরকার নেই। মানে এগুলো আপনার বইয়ে আছে তাই এখানে আছে, বাট এগুলো আপনার মনে রাখার দরকার নেই। কিন্তু আপনি বেঁচে থাকেন মরে যান, দুইটা ভ্যালু ভুলতে পারবেন না। এই জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় লাস্ট বারও প্রশ্ন আসছে কোনটা, সেটা হচ্ছে হুয়ের মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা। হুয়ের মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? 0.01 ppm, মিলিগ্রাম পার লিটার, মানে হচ্ছে ppm। ওকে। আর মানব শরীরের সর্বোচ্চ সহনশীল মাত্রা মানে আর্সেনিকের থ্রেশহোল্ড ভ্যালু 0.05 ppm। মানে দুইটা ভ্যালু, বেশি ভ্যালু দরকার নাই। একটা হচ্ছে হুয়ের মতে, এটা এটা আপনাকে মনে রাখতেই হবে 0.01 ppm। আরেকটা হচ্ছে আর্সেনিকের টিএলভি, মানে থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু, এটা কত? এটা হচ্ছে 0.05 ppm। ভাইয়া এইটা ভোলা যাবে না। কেন ভোলা যাবে না? কারণ এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় লাস্ট বারও আসছে, এটা এই বছর ডেন্টালে আসবে, এটা এই বছর কৃষি গুচ্ছে আসবে, সো এটা ভোলা যাবে না। আসেন তারপরে, এখানে অনেক কিছু লেখা আছে, আপনাকে এত বেশি কিছু পড়ার দরকার নেই, আপনাকে জাস্ট অল্প পড়ালেখার দরকার আছে এখানে। জাস্ট যেগুলো হচ্ছে কি আমার খুব বেশি ইম্পর্টেন্ট, যেমন আর্সেনিকের ক্ষেত্রে আর্সেনিক 3+ আর আর্সেনিক কি আছে 6+ আছে। এন্ড খেয়াল করে দেখেন এখানে একটা কথা লেখা আছে, আর্সেনিকের ত্রিযোজি মানে 3 জারণ অবস্থা জীবজগতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। তার মানে আর্সেনিক 6+টা আপনি ভুলে যাবেন, শুধু আর্সেনিক 3+টা মনে রাখবেন। একদম প্রথম লাইনটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে আর্সেনিক হচ্ছে প্রাকৃতিক বিষের রাজা। এটা আমি একটু পরে দেখাই দিচ্ছি। আর বাকি একটা জিনিসও আপনার মনে রাখার দরকার নাই। আসেন তারপরে এখানে কি দেওয়া আছে, আর্সেনিকের কৌশল। এই যে দেখেন আর্সেনিকের জন্য কি হয়, ব্ল্যাক ফুট ডিজিজ মানে কালো ছোপ ছোপ তৈরি হয়। তারপর ফ্যাটি লিভার তৈরি হয়। আর্সেনিকের জন্য কি তৈরি হয়? ফ্যাটি লিভার তৈরি হয়। তারপর আর্সেনিকের জন্য এই যে গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। দ্যাটস ইট। তারপরে আর কোনো কিছুর দরকার নেই। এই যে ক্যারাটিনাইজেশন মানে কালো ছোপ ছোপ যেটা পড়ে, এইটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে 3টা জিনিস মনে রাখতে হবে, ব্ল্যাক ফুট ডিজিজ, গর্ভবতী মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, ফ্যাটি লিভার তৈরি হয়, আর ওই যে কালো ছোপ ছোপ যে তৈরি হয় ওইটাকে আরেকটা নামে ডাকা হয় ক্যারাটিনাইজেশন। এইটা আপনাকে মনে রাখতে হবে, বেশি কিছু মনে রাখার দরকার নেই। যা যা দাগাই দিচ্ছি শুধু তা তা পড়বেন। ওকে আসেন তারপরে, এই যে কি দেওয়া আছে, এই যে দেখেন আর্সেনিকের জন্য গ্যাংগ্রিন সৃষ্টি হয়। কি তৈরি হয়? গ্যাংগ্রিন তৈরি হয়। আর কোনো জিনিস আপনার পড়ার দরকার নেই এই জায়গায়, আর কোনো জিনিস পড়ার দরকার নেই। তারপর লেড বা সীসা দূষণ, আপনার বেশি কিছু জানার দরকার নাই, জাস্ট যতটুকু দাগাই দিব অতটুকু পড়বেন। এই জায়গা থেকে কোনো কিছু পড়েন না, জাস্ট একটা জিনিস মনে রাখেন, লেড হাড়ের মুখ্য উপাদান, ক্যালসিয়ামকে অপসারিত করে হাড়ে সঞ্চিত থাকতে পারে, পরে হাড় ভঙ্গুর হয়, এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। আমরা একটু সামনে দেখব। আসেন তারপরে ক্যাডমিয়াম ক্ষেত্রে আপনার এই যে লিথাল ডোজ হচ্ছে 1 গ্রাম। এইটা আপনাকে মনে রাখতে হবে, যতটুকু দাগাই দিচ্ছি ভাইয়া অতটুকু বাদে কোনো কিছু পড়বেন না। তারপর এই যে এখানে আরো জিনিসপত্র লেখা আছে, এই দেখেন ক্যাডমিয়াম কোন জায়গায় থাকে। ক্যাডমিয়াম হচ্ছে কি যে রিচার্জেবল ব্যাটারিতে থাকে, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি যেটা, এটাতে থাকবে। আর কোন জায়গায় থাকে? হাড়ের মুখ্য উপাদান ক্যালসিয়ামকে ক্যাডমিয়াম প্রতিস্থাপন করতে পারে, দরকার নাই। ক্যাডমিয়াম দূষণ, এই যে দেখেন ক্যাডমিয়াম কই থাকে, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিতে থাকে। আর কোনো কিছু পড়েন না, কারণ এখান থেকে আসবে না।
ক্যাডমিয়াম থেকে ইটাই ইটাই বা আউচ আউচ রোগ হয়। ক্যাডমিয়ামের জন্য অস্টিওপোরোসিস হয়, অস্থি ভঙ্গুর হয়, মানে অস্টিওপোরোসিস হয়। এটা একটু আপনার জানতে হবে। আর এখানের কোনো কিছু পড়ার দরকার নাই, সব কিছু পড়ে আপনি মনে রাখতে পারবেন না, ঠিক যতটুকু দাগাই দিচ্ছে অতটুকু পড়বেন। তারপর ক্রোমিয়াম, ক্রোমিয়ামের 6+ হচ্ছে বেশি বিষক্রিয়া দেয়, ক্রোমিয়ামের 6+, Cr6+। তারপর কার্সিনোজেন হিসেবে গণ্য হয়। তারপর অ্যানিমিয়া বা রক্ত শূন্যতা দেখা যায়। সব পড়ার দরকার নেই, ঠিক যা যা পড়াইছে অতটুকু পড়বেন, মানে লেড, ক্রোমিয়াম, আর্সেনিক, ক্যাডমিয়াম, এই 4টা জিনিসের 4টা মেইন পয়েন্ট মনে রাখতে হবে। কোন কোন মেইন পয়েন্ট একটু দেখেন। আর্সেনিকের জন্য কি হবে? ব্ল্যাক ফুট ডিজিজ হবে, ফ্যাটি লিভার হবে। ওইটাকেই কিন্তু আমরা কি বলি বলতো? ওই যে এখানে আরেকটা আছে, মায়ের ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়। আর ওই যে ক্যারাটিনাইজেশন, ক্যারাটিনাইজেশন। লেডের জন্য দাঁতের মাড়ি নীলাভ হবে, শিশুদের আইকিউ হ্রাস পাবে। ক্রোমিয়ামের জন্য কি হবে? অ্যানিমিয়া হবে। ক্যাডমিয়ামের জন্য এই যে দেখেন ইটাই ইটাই বা আউচ আউচ আর অস্টিওপোরোসিস হবে। আমি প্রত্যেকটা পড়াইলাম, তারপরে ইম্পর্টেন্ট যেগুলো এগুলো দাগাই দিলাম। এইগুলা ছাড়া আপনার কোনো কিছু পড়ার দরকার নাই, এইগুলা ছাড়া কোনো কিছু পড়ার দরকার নেই। এইগুলো আপনাকে পড়তে হবে, পড়ে যাইতে হবে। আসেন তারপরে এখানে কিছু ছোট্ট প্রশ্ন আছে, এগুলোর দরকার পড়বে না। যেমন এই যে মেডিকেল আসছে, নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়? ভালো করে তাকান। ভারী ধাতুর, মার্কারি ভারী ধাতু, জিঙ্ক, ক্যাডমিয়াম, জিঙ্ক, এগুলা ভারী ধাতু। অরাম মানে স্বর্ণ, স্বর্ণ ভারী ধাতুর ভিতরে পড়ে না। আচ্ছা, এই জায়গায় একটা ছোট্ট কথাবার্তা আছে, আপনাকে একটু এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর্সেনিকের ক্ষেত্রে আর্সেনিকের আরেকটা পড়া আছে, ওইটা ঢাকা ভার্সিটিতে আসতে পারে। আমি আর্সেনিকের এই পড়াটা একটু পড়াই দিচ্ছি। এই যে দেখেন, এই জায়গায় একটা লেখা ছিল, সেটা হচ্ছে মানুষের স্বাস্থ্যের বিষক্রিয়ার সর্বোচ্চ থেকে সর্বনিম্ন মান অনুযায়ী আর্সেনিকের যৌগগুলা পানিতে দ্রবীভূত হওয়ার ক্রম। প্রথমে কি দেওয়া আছে? আরসাইন গ্যাস, পরে দেওয়া আছে আর্সেনাইট, পরে দেওয়া আছে আর্সেন অক্সাইড, পরে দেওয়া আছে আর্সেনেট, পরে দেওয়া আছে আর্সেনিক। খেয়াল করেন, এইগুলা কিন্তু সংকেত সহ মনে রাখতে হবে, মাস্ট সংকেত সহ মনে রাখতে হবে। ভাই এইখানে সুন্দর করে সাজাই দিছি, মনোযোগ দিয়েন। এই যে দেখেন, আরসাইন, আর্সেনাইট, অক্সাইড, আর্সেনেট, আর্সেনিক। মাথায় রাখবেন, এট হচ্ছে বড়। এট কি বলেন তো? এট হচ্ছে বড়, এট বড়। আর আইট কি? আইট হচ্ছে ছোট। আইট কি? আইট হচ্ছে ছোট। আমরা এটা জানি, নাইট্রাইট, নাইট্রেট, এরকম পড়ছি না? ওকে, আইট ছোট, এট হচ্ছে বড়। তাহলে দেখেন, আইট যেটা এটা হচ্ছে S2, S2 মাইনাস, আর এট যেটা S4 মাইনাস। কথা বোঝা গেছে? তাহলে আইট হচ্ছে বেশি বিষক্রিয়া, এট মানে বড়টা হচ্ছে কম বিষক্রিয়া। তারপর হচ্ছে মূলটা, মূলটা আরো কম বিষক্রিয়া। সবচেয়ে বেশি কে? আরসাইন মানে হাইড্রাইড, যেটা AsH3, আর্সেনিকের হাইড্রাইড যেটা, আর্সেনিকের হাইড্রাইড বেশি ক্ষতিকর। তার মানে তাহলে মূল জিনিসটা কি দাঁড়াচ্ছে দেখেন, আরসাইন। এই যে দেখেন, আমার সাথে সাথে পড়েন, আরসাইন, AsH3। এরপরে আইট, আইট মানে ছোটটা, SO2, ছোটটা আইট। এরপর এরপর এট, SO4, এট। এরপরে আর্সেনিক, আর মাঝখানে থাকবে হচ্ছে অক্সাইডটা, মাঝখানে থাকবে কি? অক্সাইড, AS2O3। কথা বোঝা গেছে? তাহলে হাইড্রাইট, আইট, অক্সাইড, এট, আর্সেনিক। এই জিনিসটা একদম ধরে ধরে মনে রাখতে হবে। কেন? এইটা MCQতে আসতে পারে, ডিওর জন্য আসতে পারে। সো এটা একটু জানতে হবে। আচ্ছা, তারপরে এখানে ধরে ধরে পড়ার জিনিস তো। আচ্ছা, আরেকটা আছে আর্সেনিকের মিথাইলেশন প্রক্রিয়া। আর্সেনিকের মিথাইলেশন প্রক্রিয়া, এটা হচ্ছে আপনার বইয়ে আছে। এইটা মুখস্থ করার কিছু নাই ভাই, একবার একটু দেখাই দিব, বুঝাই দিব। এটা স্কিপ করেন, এটা স্কিপ করেন, একবার একটু দেখে রাখেন, একবার দেখে রাখেন, স্কিপ করেন, স্কিপ করেন, আমি বলে দিলাম। তাহলে দেখেন, এই যে আর্সেনিক, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এস, 3টা OH আর অক্সিজেন, মনোযোগ দিন। এটা হচ্ছে, এটাকে আমরা বলি H3, ASO4, ধরো H3ASO4। এই যে এটা, এই যৌগটাকেই লেখা হয় আর্সেনিকের যে 5 যোজনী। এখানে যেমন দেখেন 8 আর 3 কত? 5। আর্সেনিকের জারণ মান কত? এখানে 5 আসে। 5 আসে কিনা? 5 আসে। সো এই জায়গায় হাত কয়টা থাকবে? আর্সেনিকের 5টা হাত থাকবে। এই যে আর্সেনিকের 5টা হাত, এর ভিতরে যদি আপনি মিথাইল নিয়ে আসেন, আমি একটু এটা এইভাবে বুঝাই দিই, নাহলে আপনি বুঝবেন না। দেখেন,
H3AsO4, আর্সেনিকের যে অক্সাইডটা অ্যাসিডটা আছে, আর্সেনিকের যে অ্যাসিডটা আছে। এবার এই আর্সেনিকের হাত কয়টা? জারণ মান +5, চেক করেন, মাইনাস আপ +3 কত হবে? +5 হবে। তাহলে আর্সেনিক এটা দেখেন H3AsO4। এবার এই বান্দার ভিতরে যখন মিথাইল মূলকটা আসবে তখন কি হবে? একটা OH চলে যাবে, আবার এটার ভিতরে মিথাইল মূলক আসবে, আরেকটা OH চলে যাবে। দেখেন ভালো করে তাকান, এই যে যখন একবার CH3 আসলো, মানে মিথাইল মূলকটা আসলো, মিথাইল প্লাসটা আসলো, তখন এইটা সরে গিয়ে এখানে মিথাইল হবে। তারপর আরেকবার যখন মিথাইল প্লাসটা আসবে তখন আরেকটা OH চলে যাবে। তাহলে ফাইনালি কি দাঁড়াইলো? দেখেন CH3AsCH3, OH আসবে আর এই জায়গাটা থাকবে, বুঝছেন? তাহলে দুইটা CH3 হলো, দেখেন দুইটা CH3 আসলো। এটা একবার বুঝাই দিচ্ছি, স্কিপ করেন, বুঝাই দিচ্ছি, স্কিপ করেন। এরপরে যখন এইটাকে আপনি বিজারণ করবেন, 4H+ দিবেন, তখন কি হবে? ওই যে অক্সিজেনটা ওর সাথে পানি বানাবে, অক্সিজেনটা পানি বানাবে। এই দেখেন H আর O2 আছে, আবার এখানে H দিছেন আপনি, তাহলে এখান থেকে পানি এসে একটা হাইড্রোজেন বাইচা থাকবে। তাহলে ফাইনালি কি হবে? এইটার ভিতরে যখন আপনি কি করবেন, এটার ভিতরে আপনি যখন 4টা ইলেকট্রন দিবেন তখন এখান থেকে কি হবে? এই যে OH আর এই যে অক্সিজেনটা, এই যে OH আর অক্সিজেনটা চলে যাবে। তাহলে ফাইনালি কি দাঁড়াবে? H। এখন একটু মনোযোগ দিয়েন, এই জায়গাটা বুঝছেন তাইলেই হবে। তারপরে এইটার ভিতরে যখন আবার CH3 আসবে, এটার ভিতরে যখন আবার CH3 আসবে, তখন ফাইনালি কি হবে? 3টা CH3 আর আর্সেনিক হবে। এটাকে আমরা বলি আর্সেনিকের মিথাইলেশন প্রক্রিয়া। এটা একবার একটু দেখে রাখবেন। কেন দেখে রাখতে বলতেছি? ঢাকা ভার্সিটির জন্য দেখে রাখতে বলতেছি। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যদি আপনি প্রিপারেশন নেন, এটা দেখে রাখার দরকার নাই। কেমন? এটা দেখে রাখার দরকার নাই। আসলে এটা স্কিপ করেন। এই যে জায়গায় ভাইয়া সব লিখে রাখছি, আমি লিখেও পড়াই। আর্সেনিকের এই যে এই ভ্যালুগুলা, এগুলা লিখে দেওয়া আছে, বাট আপনার এত জ্ঞানজাম নাই। আপনি জাস্ট হচ্ছে কি যেগুলো বলছি এগুলো পড়বেন। যেমন মনে রাখার মতো কি বলছি? ব্ল্যাক ফুট ডিজিজ বলছি, তারপরে গ্যাংগ্রেন বলছি, বলছি, ক্যারিটিনাইজেশন বলছি, রাইট? তারপরে ফ্যাটি লিভার বলছি, এই যে ভ্রূণের বৃদ্ধি ব্যাহত হয়, এটা বলছি, তাই না? সো যেগুলো বলছি এগুলো একবার মনে রাখবেন। আরেকবার রিভিশন দেওয়াচ্ছি, এক সেকেন্ড। এই যে দেখেন, এটা একবার সিকের ওয়েটে আসছে, বলছে মানুষের স্বাস্থ্যের উপর এই যে আর্সাইন, এই দেখেন আমরা পড়ছিলাম আর্সাইন, তারপরে আইট, তারপরে অক্সাইড, তারপরে এট, মনে আছে? এটা একটু আগে বলছিলাম। সো এটা কিন্তু পরীক্ষা আসে। এই দেখেন মেডিকেলে আসছে, আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? নিরাপদ মাত্রা হুয়ের মতে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত ছিল? 0.01 ছিল, 0.01 ppm, রাইট? 0.01 ppm ছিল। এই জায়গায় ভাইয়া সুন্দর করে কিন্তু দেওয়া ছিল, সুন্দর করে এই জায়গায় লেখা ছিল। সো এইটা আপনার কখনোই কি করতে পারবেন না, আপনি ভুল করতে পারবেন না। তারপরে আসেন, এই যে দেখেন মাঝে মাঝে এরকম টাইপের প্রশ্ন আসে, এটা বুয়েটে আসছে, বাট এটা ডিউতে আসবেন আপনারা কেউ বলছে? বলে নাই। সো আপনি একটু মনে রাখবেন। এই যে দেখেন H2AsO3, এটাতে যদি আপনি মিথাইলেশন করার পরে ফাইনালি কি পাবেন? এই যে এইটাকে আপনি মিথাইলেশন করছেন, মানে দেখেন ওই যে CH3 আরেকটা আসার আগে এই জায়গায় কি ছিল? এই জায়গায় ছিল CH3AsOH এরকম ছিল, মনে আছে? তারপরে এইটার আগে কি ছিল বলেন? এটার আগে একটা CH3 ছিল না, এটার আগে কিন্তু একটা CH3 ছিল না। একটু ব্যাকওয়ার্ডলি চিন্তা করতে হবে। দেখেন OH আর OH, এই যে, বুঝছেন কাহিনী? বুঝছেন? সো আপনাকে একটু পড়ালেখা করে তারপরে যাইতে হবে। এই টাইপের প্রশ্ন যদি আসে তখন যাতে আপনি না আটকান। ক্রোমিয়াম 6 বেশি গ্যাঞ্জাইমা, বেশি বিষক্রিয়া দেয়, অ্যানিমিয়া তৈরি করে, চর্মরোগ আর ফুসফুসে ক্যান্সার, এটা মনে রাখার দরকার নেই। তারপরে আসেন, চামড়া শিল্পে CrC6 বর্জিত হয়, ব্যাটারি থেকে lead 2+ আসে, ইউরিয়া থেকে মার্কারি আসে না। তারপরে এই যে বিভিন্ন শিল্পে বিভিন্ন বজ্র, দেখেন চামড়া শিল্প থেকে ক্রোমিয়াম আসে, এইটা আপনি মনে রাখতে হবে। তারপরে ইউরিয়া থেকে অ্যামোনিয়া আর মিথেন আসে, সিমেন্ট থেকে এই যে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, চুনগুড়া। তারপরে টেক্সটাইল শিল্প থেকে লেড পাওয়া যায়,
ক্যাডমিয়াম পাওয়া যায়, ক্রোমিয়াম পাওয়া যায়, এগুলো একবার রিডিং পড়বেন। ব্যাটারি শিল্প থেকে লেড পাওয়া যায়, এগুলো আপনার মনে রাখতে হবে, এগুলো বাদ দেন, এগুলো মনে রাখতে পারবেন না। ইউরিয়াটা একটু মনে রাখেন, কারণ ইউরিয়া অর্থনৈতিক রসায়নের সাথে রিলেটেড, তো সো যে কোনো জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। ঠিক যেগুলো যেগুলো দাগাই দিছি এগুলো পড়বেন, এ বাদে আর কোনো কিছু পড়ার দরকার নাই। তারপরে লেড 2+ থেকে কি তৈরি হয় দেখেন, লেড 2+ থেকে ওই যে দাঁতের মাড়ি নীলাভ হয়, অ্যানিমিয়া দেখা যায়, শিশুর আইকিউ হ্রাস পায়, বলছি না, মৃত সন্তান প্রসব হয়। সো যেগুলো দাগাই দিচ্ছি ভাইয়া, এর বাইরে কোনো কিছু পড়বেন না, এগুলো বাইরে কোনো কিছু পড়তে গেলে লস, আপনার লস। ক্যাডমিয়ামের লিথাল ডোজ 1 গ্রাম পড়াইছি, এটাই আউচ অস্টিওপোরোসিস পড়াইছি, আর কোনো কিছু পড়ার দরকার নাই। বেশি পড়তে গেলে গ্যাঞ্জাম গ্যাঞ্জাম বেঁধে যাবে। দেখেন কোনটার প্রভাবে হিমোগ্লোবিনে আধিক্য দেখা যায়, লেড 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 লেড, এগুলা জাহাঙ্গীরনগরে আসে। এরপরে বাকি রইল কি, একটা টপিক ইটিপি। ইটিপি কি? ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, জাস্ট এতটুকু জেনে রাখবেন। এরপরে ক্লোরোসিস, বায়ুমণ্ডলে দূষক হিসেবে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইডের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতার ক্লোরোফিল উৎপাদন প্রক্রিয়া খুবই ধীর গতি সম্পন্ন হয়, ফলে পাতার সবুজ বর্ণ বিনষ্ট হয়। এই ঘটনাকে কি বলা হয়? এই ঘটনাকে ক্লোরোসিস বলা হয়। তারপরে এবার বায়ুমণ্ডলের উপাদান থেকে এগুলো মুখস্থ করার দরকার নাই, আমরা সামনে আসলে সবকিছু বুঝে যাবেন। এই জায়গায় হোমোস্ফিয়ার হেটারোস্ফিয়ারের পড়ালেখা আছে, জাস্ট এইখানে অল্প একটু পড়ালেখা করবেন। হেটারোস্ফিয়ারের উপাদানগুলো একটু জেনে নেবেন, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন, O+, হিলিয়াম প্লাস, H+, এগুলা হেটারোস্ফিয়ার উপাদান থাকে। হেটারোস্ফিয়ার উপাদানগুলো ইম্পর্টেন্ট, যেমন নাইট্রোজেন যে 78% থাকে, অক্সিজেন যে 21% থাকে, কার্বন ডাই অক্সাইড যে, এই যে দেখেন এই ভ্যালুগুলা, এইটা সবাই জানে আসলে, বুঝছেন? এখান থেকে প্রশ্ন খুবই কম হয়, বাট এটা আপনার জানা রাখতেই হবে। নাইট্রোজেন সবচেয়ে বেশি কই থাকে? 78%। বায়ুমণ্ডলের সবচেয়ে বেশি গ্যাসের নাম কি? নাইট্রোজেন গ্যাস, 78%। অক্সিজেন কি? 21%। কার্বন ডাইঅক্সাইড কি? 0.033%। এগুলো মুখস্থ রাখতে হবে। আর গৌণ উপাদান কারা? নাইট্রোজেন, হিলিয়াম প্লাস আর হাইড্রোজেন প্লাস, এগুলো একটু জেনে রাখেন। এখানে ভাই অনেক বেশি কথাবার্তাই, দেখেন হেটারোস্ফিয়ারের মুখ্য উপাদান এটা হচ্ছে H, হিলিয়াম, নাইট্রোজেন, অক্সিজেন আর অক্সিজেন পরমাণু, শেষ। এরপরে মনোযোগ দেন, এই জায়গায় পড়ালেখা অল্প, বাট ভালো ভালো পড়ালেখা আছে। এটা হচ্ছে বায়ুমণ্ডলের উপাদান। বায়ুমণ্ডলের উপাদানে কি আছে? বায়ুমণ্ডলের উপাদান এই যে দেখেন, ট্রপোস্ফিয়ার, মানে এই যে অঞ্চলগুলা যতগুলা মণ্ডল আছে, ট্রপোস্ফিয়ারকে কি বলা হয়? ক্ষুব্ধ মণ্ডল বলা হয়। কেন? কারণ ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস এই অঞ্চলে হয়। দেখেন মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, তারপরে ঝড় এই অঞ্চলে হয়। এই অঞ্চল দিয়ে সব ধরনের বিমান চলাচল করে, আবহাওয়া জলবায়ু নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা টার্ম ইম্পর্টেন্ট, এগুলা শেষ। আর আপনি কি মনে রাখবেন? এই যে ভাইয়া 0 থেকে 15 কিলোমিটার, এরপর এটা 15 থেকে 50, এরকম আমরা মনে রাখবো একটু পরে। তাহলে ট্রপোমণ্ডল বা ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধ মণ্ডল বলা হয় কেন? মেঘ, বৃষ্টিপাত, কুয়াশা, ঝড় হয়, আবহাওয়ার জিনিস এখান থেকে হয়, নিয়ন্ত্রণ হয়, সব ধরনের বিমান চলাচল করে, শেষ। এই জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50, এটা আপনার মনে রাখতে হবে। স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। কি বলা হয়? শান্ত মণ্ডল। এখানে জেট বিমান চলাচল করে, আচ্ছা সরি, জেট বিমান পরেরটাতে, এই যে জেট বিমান চলাচল করে। এখানে কি থাকে? ওজোন থাকে, রাইট, এখানে ওজোন থাকে। আর কিছু বলার দরকার নাই। ঝড় বৃষ্টি হয় না, মানে শান্তমণ্ডল কেন বলা হয়? ঝড় বৃষ্টি হয় না, সো এটা আলাদা করে মনে রাখার দরকার নাই। ক্লিয়ার? আপনাকে বেশি কিছু জানতে হবে না, আপনাকে জানতে হবে 15 থেকে 50 কিলোমিটার। তারপর ওজোন থাকে, জেট বিমান চলাচল করে। যতটুকু যেমনে প্রশ্ন আসে অতটুকু শিখেন, এর বাইরে থেকে কোনো কিছু শেখার দরকার নাই। মেসোস্ফিয়ার বা শীতলতম অঞ্চল, এই যে ঠান্ডা অঞ্চল, এটা কি? 50 থেকে 85, যা 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 দাগ দিয়ে দিচ্ছি তা পড়বেন। 50 থেকে 85, দেখেন এই যে উল্কা, এই স্তরে এসে ধ্বংস হয়, তারপরে পারমাণবিক অক্সিজেন বিরাজ করে। এই দুইটা লাইন ব্যতীত আর কোনো কিছু পড়ার দরকার নাই। এরপরে লাস্টে আছে থার্মোস্ফিয়ার মানে কি? 0 থেকে 15, 15 থেকে 50, 50 থেকে 85, 85-এর উপরে যা আছে সবই কি? থার্মোস্ফিয়ারের ভিতরে কি থাকবে? আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র, এটা আপনার লাগবে। তারপরে থার্মোস্ফিয়ারের নিচের অংশকে বলা হয় ক্যানেলি হেভিসাইড অঞ্চল, এটা আপনার লাগবে। ওকে, এটার দরকার নাই। ঘূর্ণিঝড় থেকে আপনার বেশি প্রশ্ন আসে না, যা যা আসবে এই যে সাইক্লোন তৈরি হতে সাগরের পানির তাপমাত্রা, এই যে শুধুমাত্র সাইক্লোনের এই টেম্পারেচারটা জানতে হবে, আর কোনো কিছু জানার দরকার নাই, কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসে না।
ঘূর্ণিঝড়ের প্রকারভেদ, জলোচ্ছ্বাস, এগুলো পড়ার দরকার নেই, এখান থেকে প্রশ্ন আসে না। জাস্ট উপরের লাইনটা পড়বেন, সমুদ্রের ঘূর্ণিঝড়কে সাইক্লোন, হ্যারিকেন বা টাইফুন বলে, স্থলভাগে সৃষ্ট ঘূর্ণিঝড়কে টর্নেডো বা কালবৈশাখী ঝড় বলে। এই দুইটা লাইন একটু জানবেন, আর বাকি কোনো কিছু পড়ার দরকার নেই। এগুলা থেকে প্রশ্ন হয় না, যেগুলো থেকে প্রশ্ন হয় না ওইগুলো আমরা পড়বো না। এখানে দেওয়া আছে দেখেন, ক্ষুব্ধমণ্ডল কি, শান্তমণ্ডল কি, একবার রিডিং পড়ে যাবেন, বেসিক পড়াটা। তারপর সুপারসনিক জেট বিমান চলাচলের জন্য ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী কেন, এটা একবার রিডিং পড়বেন, মুখস্থ করার দরকার নেই, আসবে না। তারপরে এই যে মেইন লাইনটা পড়বেন, সাইক্লোনকে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়। সাইক্লোন কি কি বলা হয়? ট্রপিক্যাল সাইক্লোন বলা হয়, এটা একবার জেনে রাখবেন। তারপরে স্ট্রেটোস্ফিয়ারের ওজন উপকারী, কিন্তু ট্রপোস্ফিয়ার স্তরের ওজন আমাদের জন্য ক্ষতিকারক, কারণ ওই যে ইউভি রশ্মি ব্যাপার সেবার আছে, একবার রিডিং পড়বেন, এখানে পড়ার কিছু নাই ভাই। অ্যাডমিশন মানে হচ্ছে আপনি কতটুকু বাদ দিয়া পড়তে পারেন, অ্যাডমিশন মানে আপনি কতটুকু বাদ দিয়ে পড়তে পারেন, এখানে আপনাকে বাদ দিয়ে পড়া শিখতে হবে। ঘূর্ণিঝড় বা সাইক্লোন বলতে কি বোঝায় আপনি কি একবার রিডিং পড়বেন। কেন দিচ্ছে এগুলা? এগুলা দেওয়ার আমার কোনো দরকার ছিল না, আপনি একবার রিডিং পড়লে কি হবে, আপনার ভিতরে একটা কনফিডেন্ট গ্রো হবে, ওকে যে ভাই আমি স্লাইডটা রিডিং পড়ে গেছি, কথা বুঝা গেছে। তারপরে সমমণ্ডল, হেটারোস্ফিয়ার, হোমোস্ফিয়ার, এগুলো শেষ। তারপর এই যে এই টাইপের কিছু মুখস্থ প্রশ্ন আসে, বায়ুমণ্ডলে H2S এর ppm মানুষের জন্য প্রাণঘাতী, এটার মাত্রা কি? এই যে দেখেন হাজারি স্যারের 104 নাম্বার এমসিকিউ, এটা মুখস্থ রাখবেন। দেখেন গত বছর মেডিকেলে আসছে, গত বছর মেডিকেলে আসছে। বজ্রপাতের সময় বৃষ্টির ফলে মাটিতে কোন মূলকের পরিমাণ বৃদ্ধি পায় বলেন তো? নাইট্রেট মূলকের পরিমাণ বৃদ্ধি পায়, NO3- হবে এটা। বজ্রপাতের সময় কোন গ্যাসটি সক্রিয় হয়? নাইট্রোজেন গ্যাসটি সক্রিয় হয়। দেখেন হাজারি স্যারের প্রশ্ন, মেডিকেল ভর্তি পরীক্ষায় দুইবার আসছে, একবার আসছে 23-24-এ, একবার আসছে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে, মানে বাকৃবি। স্ট্র্যাটোস্ফিয়ারের তাপমাত্রা বেশি হয়, কেন বেশি হয় বলেন তো? ওজোন স্তরের রশ্মি শোষণের জন্য, বুয়েটে আসছে এটা। শুকনা বা ড্রাই হাইড্রোজেন গ্যাসের চাপ কত? এই প্রশ্নে ভুল আছে, এই প্রশ্নে ভুল আছে। পৃথিবীর ভূত্বকে সবচেয়ে বেশি বিদ্যমান ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম, সবচেয়ে বেশি বিদ্যমান ধাতু অ্যালুমিনিয়াম, দেখেন মেডিকেলে আসছে। নিচের কোনটি সহজে পানিতে দ্রবীভূত হয়? অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয়, কারণ হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে। নিচের কোন গ্যাসটি দাহ্য নয়? অক্সিজেন গ্যাসটা দাহ্য নয়। শুষ্ক বাতাসে অক্সিজেনের পরিমাণ কয় পার্সেন্ট? 21%, ওই যে 20.99%, রাইট। তারপর ট্রপোস্ফিয়ারে কোন গ্রিন হাউস গ্যাসের জীবনকাল তুলনামূলকভাবে দীর্ঘ? CFC, এই যে বিভিন্ন ভার্সিটিতে আসছে, এগুলো একটু পড়তে হবে। মহাশূন্য থেকে পৃথিবীর দিকে আসা মানে উল্কাপিণ্ড ধ্বংস হয় কোন মণ্ডলে বলেন তো? শান্ত মণ্ডল বলে, শীতলতম মণ্ডল মানে মেসোস্ফিয়ারে। তারপর উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা ও ঘনত্ব কমতে থাকে কোন জায়গায়? ট্রপোস্ফিয়ারে। আপনি ওইখানে বক্সগুলো খেয়াল করেন, ওইখানে দেওয়া আছে মাইনাস ভ্যালুতে চলে যায়। তাহলে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা ও ঘনত্ব কমতে থাকে কোন জায়গায়? ট্রপোস্ফিয়ারে। এই ধরনের প্রশ্ন কিন্তু ভর্তি পরীক্ষায় আসে, এই দেখেন সব লেখা আছে ইসলামিক ইউনিভার্সিটি। তারপরে জেট বিমান চলাচল করে কোন অঞ্চলে? স্ট্র্যাটোস্ফিয়ারে। তারপরে আসেন, মানে আমি যত বেশি প্রশ্ন পড়াবো তত কি হবে, আপনার এর বাইরে আর আনকমন কোনো প্রশ্ন পাবেন না, সো এটা আপনার জন্য কি বেটার, এটা আপনার জন্য বেটার। তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে উষ্ণতা বৃদ্ধির কারণ কি? ওই যে ওজোন গঠনের জন্য, রাইট। তারপরে সাইক্লোন তৈরি হতে সাগরের পানি তাপমাত্রা কত হতে হয়? 27°C বেশি। আমি কেন ওই একটা জায়গা দাগাই দিছি, কারণ এখান থেকে প্রশ্ন হয়, জাহাঙ্গীরনগরে আসছে, বুঝছেন। সূর্যের আলো ইউভি রশ্মি শোষণ করে কোন অঞ্চলে? স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে। তারপরে আসেন, বায়ুমণ্ডলের কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে কম? মেসোস্ফিয়ার, মানে শীতলতম অঞ্চল। বায়ুমণ্ডলে কোন স্তরে ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয়? প্রথমটাই, ট্রপোস্ফিয়ারে। তারপর বায়ুমণ্ডল স্ট্র্যাটোস্ফিয়ারের কোন উপাদান কি? ওজোন, রাইট। তারপরে ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ কোন স্তরে বাধা পেয়ে ফেরত আসে? আয়োনোস্ফিয়ারে। কোন স্তরে? আয়োনোস্ফিয়ারে। তারপরে বায়ুমণ্ডলের কোন অঞ্চলে ওজোন স্তর গঠিত? স্ট্র্যাটোস্ফিয়ারে। দেখেন এগুলো সব কি, সব বিভিন্ন ভর্তি পরীক্ষায় আসা প্রশ্ন, এন্ড আমি সবগুলো সলভ করাই দিছি কেন? যাতে করে আপনার এক্সট্রা কোনো পেরেশানি না নিতে হয়, এক্সট্রা কোনো পেরেশানি না নিতে হয়। বুঝা গেছে? এক সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের কি, বইয়ের যত বাংলা পড়ার টাইপ আছে, বইয়ের যত বাংলা পড়ার টাইপ। দেখেন পরিবেশ রসায়ন থেকে প্রশ্ন আসলে আপনাকে আটকাইলে এই জায়গা থেকে আটকাবে, পরিবেশ রসায়ন থেকে যদি আপনি আটকান এই জায়গা থেকে আটকাবে। এখন আমরা কি পড়বো? এখন আমরা পড়বো হচ্ছে যে গ্যাস, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, এখান থেকে অত বেশি প্রশ্ন আসে না,
বাট আমরা প্রত্যেকটা জিনিসই পড়াবো। বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস, এটা ইম্পর্টেন্ট টপিক, এটা পড়ে যাইতে হবে। তারপরে ব্যাপনের সূত্র, আংশিক চাপ সূত্র, এগুলো পড়ে যাইতে হবে। মানে কি, এখন যত ম্যাথমেটিক্যাল টার্ম আছে, যত গ্যাসের সূত্র আছে, আমরা এখন ওই জিনিসগুলো আলোচনা করব। কথা বোঝা গেছে? বাংলা পড়াটারে গুছাই দিলাম। বাংলা পড়া আমি যা পড়াইছি এর ভিতর থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসার কোনো কি নাই বলেন তো, সুযোগ নাই। তাহলে এটা সেভ হোক, আমরা গ্যাসের সূত্রটা স্টার্ট করে দিব এখন।